দ্বিতীয় অধ্যায়। পাহাড়ের মুখে মেঘ জড়াতে বেশি সময় লাগে না। সেই মেঘ ভারী হয়ে গেলেই বৃষ্টি নামে ঝমঝমিয়ে। খানিকটা বর্ষণের পরে আবার সব পরিষ্কার। পাহাড়ের খাজে সেই বৃষ্টির জল ভিজিয়ে দিয়েছিল সুন্দরকে। শীতল জল ও হাওয়ার স্পর্শে একটু একটু করে সার ফিরে আসছিল শরীরে। যখন জ্ঞান আধা পরিষ্কার হলো, তখন শারীরিক যন্ত্রণায় গলায় শব্দ ফুটল। আহ! চোখ মেলল সে। বুঝতে পারল, তার শরীর ক্ষতবিক্ষত অবস্থায় পাহাড়ের খাঁজে ঝুলছে। একটু অসাবধান হলে পড়ে যেতে হবে অনেক নিচে। কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল সে। এখন বৃষ্টি থেমে গেছে। শীত শীত করছে খুব। একটু ধাতস্থ হওয়ার পর শরীরটাকে ধীরে ধীরে গুটিয়ে নিয়ে বসার চেষ্টা করল সুন্দর। পাহাড়ের শরীর থেকে খানিকটা পাথর বেরিয়েছিল। তার শরীর ঘষতে ঘষতে সেইখানে পড়ায় প্রাণটা এখনো রয়ে গেছে। হাত পা থেকে রক্ত বেরিয়েছে প্রচুর। জামা ছিঁড়ে গেছে। সে মুখ তুলে উপরের দিকে তাকালো। অনেক দূরে আকাশ দেখা যাচ্ছে। এতটা উঁচুতে সে উঠবে কি করে? সোজা হয়ে দাঁড়ালেও ধরার মতো কোনো অবলম্বন পাবে না। নিচের দিকে তাকালো সুন্দর। পাশেই একটা বহু প্রাচীন গাছ। সেটা নিচ থেকে উঠে আসেনি, পাহাড়ের গায়েই জন্মেছিল। কিভাবে সে অত বড় হলো তাই রহস্য। নিচে পাহাড়ের গায়ে পরপর কয়েকটা খাঁজ রয়েছে। উপরে ওঠার চেষ্টা করলে ওই সাহায্য পাওয়া যাবে না। তাছাড়া উপরে শরীরটাকে টেনে তুলতে যে শক্তি দরকার, এই মুহূর্তে তার নেই। রাত নামবার আগে যদি সে নিচের মাটিতে নেমে যেতে পারে, তাহলে পড়ে গিয়ে মৃত্যু হবে না। সুন্দর নিচের খাঁজে পা দিল। পায়ে জুতো থাকায় ঠিক জুত হচ্ছে না। সে নির্দ্বিধায় জুতা খুলে ফেলল। আধা ঘন্টার চেষ্টায় সুন্দর যেখানে নেমে এলো, সেখানে জলের শব্দ পাওয়া গেল। প্রবল স্রোতে নদী বয়ে যাচ্ছে। উপরে ওঠার চেয়ে নিচে নামা পাহাড়ে সহজ নয়। দুবার পা পিছলে যেতে যেতেও সামলে নিল সে। শেষ পর্যন্ত মরা আলোয় নদীটাকে দেখতে পেল। দেখে মনে জোর এলো। নদীর কাছে গেলে তার এই যাত্রায় মৃত্যু হচ্ছে না। হঠাৎ সুমো গাড়িটার কথা মনে এলো। ওই গাড়ির ড্রাইভার ইচ্ছে করেই তাকে ধাক্কা দিয়েছে, খাদে ফেলে দেওয়ার জন্যে। অত ভারী গাড়ির ধাক্কা যে তার গাড়ি সহ্য করতে পারবে না, তা লোকটা জানতো। কিন্তু লোকটা কেন কাজটা করলো? বোঝাই যাচ্ছে, সে এই পথে ফিরবে এই খবর ওর কাছে ছিল। কিন্তু একজন বিশেষ ড্রাইভারের সঙ্গে তার তো কোনো শত্রুতা নেই। বোঝাই যাচ্ছে, কেউ তাকে কাজটার দায়িত্ব দিয়েছে। কে? প্রথমেই দুর্যোধন মিত্রের মুখ মনে পড়ল। লীলাদের কলকাতায় পাঠানোর প্রস্তাব শুনে ক্ষিপ্ত হয়েছিল ভদ্রলোক। লীলাকে কত টাকা দেওয়া হবে তা স্থির করবেন মিস্টার ভার্গব। তার কোনো অধিকার নেই। কিন্তু তাই বলে নিজের ছেলেকে খুন করতে লোক পাঠাবেন তিনি? মাথা নাড়ল সুন্দর। এটা সে ভাবতে পারছে না। দ্বিতীয়জন যিনি এই ক্ষমতা রাখেন, তিনি রামচন্দ্র বণিক। কিন্তু তার সঙ্গে তো ভদ্রলোকের ভালো সম্পর্ক। ইদানিং দুর্যোধন মিত্রকে সহ্য করতে পারছেন না। কবে তার উপকার করেছেন বলে, এখনো মাথার উপর লাঠি ঘোরাচ্ছেন বলে ক্ষিপ্ত হয়ে আছেন। তার উপর অর্থমন্ত্রী যেভাবে দুর্যোধন মিত্রকে কব্জা করেছেন, তাতে রামচন্দ্রের অসন্তোষ আরও বেড়ে গেছে। কিন্তু সুন্দরের সঙ্গে তো তার কোনো বিরোধ নেই। খামোখা তাকে খুন করতে লোক পাঠাবেন কেন? তৃতীয় মুখটিকে সামনাসামনি কখনো দেখেনি সুন্দর। কৃষ্ণ মিত্র, মিসেস দুর্যোধন মিত্র, সুন্দরের দ্বিতীয় মা। এখানে আসার পর সে জেনেছে ভদ্রমহিলা নাকি অসামান্য সুন্দরী। সেই কারণেই অহংকারী। তার ইচ্ছে অনুযায়ী পরিচালিত হন দোর্দণ্ড প্রতাপ শিল্পপতি দুর্যোধন মিত্র। যেখানে বাল্যকাল এবং যৌবনের শুরু কাটিয়েছে, সুন্দর সেই বাড়িতে বাস করতে অনুমতি তাকে দেননি দুর্যোধন মিত্র। এবং বুঝতে অসুবিধা হয় না, তার পেছনে ভদ্রমহিলার ইচ্ছে অনিচ্ছে কাজ করছে। কিন্তু যতই তার উপস্থিতি ওর পক্ষে সহ্য করা সম্ভব না হোক, দিল্লিতে বসে খবর নিয়ে খুন করতে লোক পাঠানো বিশ্বাসযোগ্য নয়। তাহলে কে পাঠিয়েছিল? হঠাৎ মনে হলো, সুমো গাড়ির ড্রাইভার ভুল করেনি তো? অন্য কাউকে খুন করার কথা ছিল, ভুল করে তাকেই খুন করার চেষ্টা করেছে। সুন্দরের মনে হলো এটাই স্বাভাবিক। একটা লম্বা গাছের ডাল ধরে ধীরে ধীরে সে যখন নদীর গায়ে নেমে এলো, তখন আলো নিভু নিভু। নিচু হয়ে হিমশতল জলে মুখ হাত ধুতে ধুতে গিয়ে জ্বলনি টের পেল সুন্দর। ফোনটা এসেছিল থানায়। গাড়ির নাম্বার দিয়ে বলা হয়েছিল ওটা খাদে পড়ে গেছে। অনেক নিচে গাড়িটাকে জ্বলতে দেখা গেছে। সাব ইন্সপেক্টর জিজ্ঞাসা করেছিলেন, কোথায় হয়েছে ঘটনাটা? সোনাইঝুরের পাশে। আপনার নাম কি? সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দিয়েছিল সংবাদদাতা।
মদ্যপান করে গাড়ি চালিয়ে মাঝে মাঝেই খাদে নেমে যায় গাড়ি। এটা নতুন ঘটনা নয়, কিন্তু যে খবর দিল সে নিজের পরিচয় দিল না কেন? সাব ইন্সপেক্টর ওসিকে খবরটা জানালেন। ওসি তাকে নাম্বারটা কোন বা কার গাড়ির খোঁজ নিতে বললেন। বিকেলের মধ্যে জানা গেল গাড়িটা কার। ওসি নিজে ছুটলেন দুর্যোধন মিত্রের অফিসে। সে সময় দুর্যোধন দিল্লিতে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। মিনিট ৫ বাদে ওসিকে ভেতরে ডেকে হেসে বললেন, কি এমন জরুরি ব্যাপার যে আপনাকে ছুটে আসতে হলো? গাড়ির নাম্বার একটা কাগজে লিখে এনেছিলেন ওসি। সেটা টেবিলের উপর এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, পাবলিক বলছে গাড়িটা আপনাদের কোম্পানির। একটু খোঁজ নিয়ে দেখবেন কে এটা চালাচ্ছিল। নাম্বার দেখে বুঝতে পারলেন না দুর্যোধন ঠিক কোন গাড়ি, তাই জিজ্ঞাসা করলেন, গাড়িটা কি আপনাদের আইন ভেঙেছে? যদি ভাঙে তাহলে এত সামান্য ব্যাপারে? গাড়িটা খাদে পড়ে গিয়েছে বলে থানায় ফোন এসেছিল। যে ফোন করেছিল সে বলেছে আগুন জ্বলতে দেখেছে। মাই গড! সোজা হয়ে বসলেন দুর্যোধন। কে ফোন করেছিল? নাম বলেনি, লাইন কেটে দিয়েছিল। তৎক্ষণাৎ ইন্টারকমে সেক্রেটারিকে গাড়ির নাম্বার বলে গাড়িটা কে চালাচ্ছিল জানতে বললেন দুর্যোধন। তারপর উদ্বিগ্ন গলায় জানতে চাইলেন, কোথায় হয়েছে? বলেছে সোনাইঝিরোর পাশে। ওখানে রাস্তাটা বাঁকের মুখে বেশ সরু। আপনারা স্পটে গিয়েছেন? আমার এসআই গিয়েছে। অনেক সময় এইসব উড়ো ফোনে ভুল খবর দেওয়া হয়ে থাকে। আমাদের হ্যারাস করে আনন্দ পায় হয়তো, তাই জানতে এলাম গাড়ি ঠিক আছে কিনা। ওসি হেসে বললেন। ইন্টারকমে রিং হলো। দুর্যোধন মিত্র রিসিভার তুলে বললেন, ইয়েস। ওপাশের কথা শুনে তার কপালে ভাঁজ পড়ল। কি? মাই গড! তার মুখ রক্তশূন্য হয়ে গেল। কোনো রকমের রিসিভার রেখে তিনি ঠোঁট কাটলেন। ওসি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চেয়ারের পেছনে মাথা হেলিয়ে দিলেন দুর্যোধন মিত্র। না, অসম্ভব। আমি বিশ্বাস করছি না। তারপর সোজা হয়ে বললেন, যে ফোন করেছিল সে বলেছে গাড়িটাকে নিচে পড়ে যেতে দেখেছে। আগুন ধরে গেছে। হ্যাঁ। কি গাড়ি তা বলেছে? না। কখন হয়েছে ঘটনাটা? তা বলেনি। চলুন। উঠে দাঁড়ালেন দুর্যোধন মিত্র। আপনি যাবেন? অফিসার, গাড়িটা চালাচ্ছিল আমার ছেলে সুন্দর। বাগডোগরা এয়ারপোর্ট থেকে আসছিল সে। আমার সঙ্গে দুপুরে কথা হয়েছে তার। পুলিশের জিপ দাঁড়িয়েছিল রাস্তার ধারে। ওসির জিপ এলো। দুর্যোধন মিত্রের গাড়ি যখন সেখানে পৌঁছালো তখন সন্ধে নেমে গেছে। সাব ইন্সপেক্টর ছুটে এসে ওসিকে বললেন, স্যার ওইটা সোনাইঝরা। এখন জল নেই। আমি যখন এসেছিলাম তখন কিছুটা আলো ছিল, কিন্তু জঙ্গল থাকায় লোকেট করতে পারিনি। তবে একটা গাড়ি ওখান থেকে নিচে পড়েছে। ওসি জিজ্ঞাসা করলেন, কি করে বুঝলেন? ওই যে খাদের দিকের দেওয়ালটা ভেঙে গেছে, ওখানে চাকার দাগ আছে। দাগটা টাটকা, কিন্তু কাল সকালের আগে নিচে নামা যাবে না। দুর্যোধন মিত্র গাড়ি থেকে নিচে নেমে খাদের দিকে তাকিয়েছিলেন। কথাটা কানে যেতে ঘুরে দাঁড়িয়ে বললেন, যদি আপনি আহত অবস্থায় নিচে আটকে থাকেন তাহলে কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন? ওসি বললেন, ঠিকই, কিন্তু এতটা উপর থেকে পড়লে বেঁচে যাওয়ার চান্স খুব কম। তাছাড়া এই অন্ধকারে অনুসন্ধান চালানো কি করে সম্ভব? দুর্যোধন বললেন, অন্ধকার যাতে বাধা না হয় তার ব্যবস্থা করছি। দুর্যোধন তার অফিসকে নির্দেশ দিলেন জেনারেটর, জোরালো আলোর ব্যবস্থা করতে। তারপর দমকলকে খবর দিলেন মই দড়ি নিয়ে আসার জন্যে। এসব করার পরেই তার ফোন বেজে উঠল। বোতাম টিপতেই রামচন্দ্র বণিকের গলা শুনলেন। এইমাত্র দুঃসংবাদ শুনলাম, সুন্দর কি ড্রাঙ্ক ছিল? আমি ওর সঙ্গে ছিলাম না। আপনি কোথায়? সোনাইঝোড়ার পাশে। লাইন কেটে দিল রামচন্দ্র। দুর্যোধন ওসিকে বললেন, আপনাদের এমপি সাহেব আসছেন। জেনারেটর জ্বালিয়ে বড় বড় সার্চ লাইট জেলে নিচের জঙ্গল আলোকিত করা হলো। দমকল তাদের মই নামালো নিচে।
ইতিমধ্যে রামচন্দ্র বণিক এসে গেছেন। যেসব গাড়ি উপর নিচে যাতায়াত করছিল, পুলিশ তাদের দাঁড়াতে দিচ্ছিল না। দুর্যোধন মিত্রের পাশে দাঁড়িয়ে রামচন্দ্র বললেন, এখানে যে দুর্ঘটনা ঘটেছিল তা আপনারা জানলেন কি করে? দুর্যোধন ওসিকে দেখালেন। ওদের কাছে ওরও ফোন এসেছিল। যে করেছিল সে ওর গাড়ির নাম্বার বলেছিল। হুম, কিন্তু ব্যাপারটা তো মিথ্যে হতে পারে। কোনো গাড়ি পড়ে যাচ্ছে যখন, তখন কি কেউ তার নাম্বার প্লেটের দিকে তাকায়? রামচন্দ্র জিজ্ঞাসা করলেন। ওসি শুনছিলেন। বললেন, আমরা কোনো ফাঁক রাখতে চাই না। এখানে কোনো গাড়ি পড়ে গেছে কিনা তা কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে। তল্লাশি শুরু হয়ে গেল। দমকলের কর্মীরা সিঁড়ি বেয়ে নিচে নামছেন। চিৎকার চেঁচামেচি চলছে। হঠাৎ রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, সুন্দরের সঙ্গে আপনার শেষ কখন কথা হয়েছিল? সকালের একটু বাদে। অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পর ওকে ফোন করেছিলেন? রামচন্দ্রের দিকে তাকালেন দুর্যোধন। তুমি কি এই সময়ে রসিকতা করছো? মানে? এই এত উঁচু থেকে কোনো গাড়ি নিচে পড়ে গেলে তার চালক কি ফোন ধরার অবস্থায় থাকবে? থাকলে সে তো নিজেই ফোন করবে। ওসি বললেন, ঠিক ঠিক। আধ ঘন্টা পরে নিচ থেকে শোরগোল ভেসে এলো। দমকলের লোকজন গাড়িটাকে দেখতে পেয়েছে। মোবাইলে তাদের নেতা জানিয়ে দিল, ওপর থেকে পড়ার জন্য ভেঙে দুমড়ে গিয়েছিল গাড়িটা। তার উপর আগুন ধরে যাওয়ায় একটা পিণ্ড পাকিয়ে গিয়েছে। গাড়ির ভেতরে যে কেউ থাকুক, সে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কাল সকালের আগে জঙ্গলে ছড়িয়ে যাওয়া হাড় খুঁজে পাওয়া যাবে না। গাড়ির পেছনের নাম্বার প্লেট পুড়ে দুমড়ে গেলেও নাম্বার পড়া যাচ্ছে বলে ওটাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওসি দমকলের কর্তাকে বললেন, নাম্বারটা বলতে বলুন। যে নাম্বার নিচ থেকে জানানো হলো তাতে আর সন্দেহ রইল না। দুর্যোধন মিত্র এতক্ষণ পরে থরথর করে কেঁপে উঠলেন। তবু শেষ আশায় পকেট থেকে মোবাইল বের করে সুন্দরের নাম্বার টিপলেন। কোনো শব্দ হলো না। তিনবার শব্দহীন থেকে গেল মোবাইল। দাঁড়াতে পারছিলেন না দুর্যোধন মিত্র। কোনো রকমে হেঁটে নিজের গাড়িতে উঠে বসলেন। গাড়ি চলে গেল দুর্ঘটনার জায়গা ছেড়ে। রামচন্দ্র কাঁধ ঝাঁকালেন। তারপর ওসিকে বললেন, যে লোকটা থানায় ইনফরমেশন দিয়েছিল তাকে খুঁজে বের করতে পারবেন? খুব ডিফিকাল্ট। শহরের সমস্ত ড্রাইভারকে ডেকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয়। তবে একটা ক্লু আছে বলে। ওসি থামলেন। কি ক্লু? আমাকে বলতে পারেন। যে লোকটা ফোন করেছিল সে একটু তোতলা। বাহ, তোতলা ড্রাইভার তো শহরে বেশি থাকার কথা নয়। না স্যার, তবে ড্রাইভার যদি এই শহরের না হয় তাহলে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। ওসি চিন্তিত। চেতনা ফিরে এলো সুন্দরের। নদীর ধার দিয়ে মিনিট 10 হাঁটার পর সে আর চলতে পারছিল না। মাথা ঘুরছিল, শরীর আর পারছিল না। একটা ঝোপের পাশে বালির ওপর শুয়ে পড়েছিল। পরে জ্ঞান হারিয়েছিল। কতক্ষণ ওভাবে ছিল তার জানা নেই। চেতনা ফিরতে এসে হুড়মুড়িয়ে উঠে বসল। সামনে জলের শব্দ, পেছনে নিশ্ছিদ্র অন্ধকার। এসব জায়গায় বন্য জন্তু থাকা অস্বাভাবিক নয়। আর তখনই তার মোবাইলের কথা মনে এলো। দ্রুত সেটা বের করে বোতাম টিপতে গিয়ে দেখলো আলো জ্বলছে না। হিলটপের নাম্বার টিপলেও কোনো শব্দ হলো না। তার কাছে এই একটাই রাস্তা ছিল, মানুষের সঙ্গে যোগাযোগ করার। অন্তত আজ রাত্রে। কিন্তু সেটাও কাজে আসছে না। গাড়ি থেকে ছিটকে পড়ার সময় নিশ্চয়ই আঘাত পেয়েছে যন্ত্রটা। পেয়ে অকেজো হয়ে গিয়েছে। ক্ষিপ্ত হয়ে সে ছুঁড়ে ফেলল যন্ত্রটাকে। খানিকটা দূরে পাথরের ঠুক্কার খেয়ে অন্ধকারে হারিয়ে গেল সেটা। কিছু করার নেই। তার পক্ষে পাহাড় বেয়ে উপরে ওঠা অসম্ভব ব্যাপার। কিন্তু সে যে এয়ারপোর্ট থেকে শহরে ফিরল না, এ নিয়ে দুর্যোধন মিত্র ভাবনা চিন্তা করেননি। ওর স্বভাব অনুযায়ী তাকে সামনে দাঁড় করিয়ে অবাধ্যতার জন্যে প্রচুর কথা খরচ না করলে তো শান্তি হওয়ার কথা নয়। সুন্দর মাথা নাড়ল। উপায় যখন নেই তখন এখানেই রাত জেগে কাটিয়ে দিতে হবে। একটা গাছের ডাল ভেঙে লাঠি বানিয়ে নিতে হবে আত্মরক্ষার জন্যে। সে ওঠার চেষ্টা করতেই কানে শব্দটা বাজল। রিং হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছে। মোবাইলের রিং। এখানে কোনো মানুষ নেই। তাহলে কার মোবাইল বাজছে? শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে এগিয়ে গিয়ে পাথরের উপর মোবাইলের আলো জ্বলতে দেখতে পেয়ে উল্লসিত হলো সে। এটা তার মোবাইল।
ছুড়ে দিয়েছিল রেগে গিয়ে। আর ধাক্কায় আবার প্রাণ ফিরে পেয়েছে যন্ত্রটা। সে ওটাকে তুলে নিয়ে কানে চেপে বলল, হ্যালো, আমি লীলা বলছি। আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। আহ, এসব কথা কেন? মামা বাবাকে বিড়লা হার্ট সেন্টারে আনা মাত্র ওরা ওকে ভর্তি করে নিয়েছেন। ব্লাড টেস্ট হয়ে গিয়েছে। কাল সকালে এনজিওগ্রাম হবে। ওরা বলল আর দেরি করে আনলে হাতের বাইরে চলে যেতে পারত। ওকে লীলা, আপনি নিশ্চয়ই হিলটপে পৌঁছে গিয়েছেন? লীলা জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি ঠিক আছি। কাল ফোন করব। লাইন কেটে দিল সুন্দর। এবার একটু ইতস্তত না করে দুর্যোধন মিত্রের বোতাম টিপল সে। গাড়ি তখন দুর্যোধন মিত্রের বিশাল প্রাসাদের কাছাকাছি চলে এসেছে। সিটের পেছনে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন তিনি। অদ্ভুত একটা যন্ত্রণা পাক খাচ্ছিল বুকের ভেতরে। এই সময় তার মোবাইল শব্দ করে বেজে উঠল। বেশ বিরক্ত হয়ে ওটা পকেট থেকে বের করে চোখের সামনে তুলতেই চমকে সোজা হয়ে বসলেন। সমস্ত শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। মোবাইল অন করে কথা বলতে গিয়ে কাশতে হলো গলা পরিষ্কার করার জন্যে। সুন্দর? হ্যাঁ, সুন্দরের গলার স্বরও স্পষ্ট। তুমি? তুমি কোথায়? নদীর গায়ে। আমার গাড়িটাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ও মাই গড! ঠেলে ফেলে দেওয়া হয়েছিল মানে? আমি ফিরে গেলে এটা নিয়ে কথা বলতে পারি। কিন্তু আমার পক্ষে আজ ফিরে যাওয়া সম্ভব নয়। আমি আহত। ওকে, ওকে। যেখান দিয়ে গাড়িটা পড়েছিল তার কত দূরে তুমি আছো? অন্ধকারে আমি আন্দাজ করতে পারছি না। কিন্তু কাছাকাছি নদীর কাছেই আছি। তুমি ওখানেই থাকো। আমি তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। ফোন বন্ধ করে ড্রাইভারকে দুর্যোধন বললেন, গাড়ি ঘোরাও। অ্যাক্সিডেন্টের স্পটে নিয়ে চলো। তারপর মিস্টার ভার্গবকে ফোন করলেন। ওসির নাম্বার আমার কাছে নেই। ওকে ফোন ধরুন। দমকলের লোকদের যেন ওসি বলেন আমি না যাওয়া পর্যন্ত কেউ স্পট থেকে চলে না যায়। এখনই বলছি স্যার। আমি ভাবতেই পারছি না। মিস্টার সুন্দর মিত্র। না, না, সে বেঁচে আছে। তাড়াতাড়ি কাজটা করুন। ভার্গবকে থামিয়ে দিয়ে চটজলদি বললেন দুর্যোধন মিত্র। শেষ পর্যন্ত দমকল কর্মীরা সুন্দরকে ওপরে তুলে আনতে সক্ষম হলো। তৎক্ষণাৎ তাকে নিয়ে গাড়ি ছুটল সমতলের নার্সিংহোমের উদ্দেশ্যে। সুন্দরের অবস্থা তখন বেশ খারাপ। সারা শরীর রক্তাক্ত। যন্ত্রণা বেড়ে গেছে। ওসি তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিলেন, কিন্তু দুর্যোধন মিত্র আপত্তি করছিলেন। প্রশ্ন করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু আগে ছেলেটার চিকিৎসা শুরু করা উচিত। মিস্টার ভার্গব সুন্দরের সঙ্গে গেলেন। ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে নিয়ন্ত্রণ করলেন দুর্যোধন মিত্র। ঘণ্টাখানেকের মধ্যে ডাক্তারদের হাতে পৌঁছে যাবে সুন্দর। তিনি গেলে শুধু রাত জাগা ছাড়া কিছুই করতে পারবেন না। বরং কাল সকালে নার্সিংহোমে পৌঁছে ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রয়োজন হলে সুন্দরকে কলকাতা বা দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। বাড়িতে ফিরে এসে পোশাক বদলে একটা বড় হুইস্কিতে বরফ ঢেলে সুইমিং পুলের পাশে বসলেন দুর্যোধন। সুন্দরের গাড়ি ঠেলে ফেলে দেওয়া হয়েছিল খাদে। কেউ ওকে খুন করতে চেয়েছিল। গাড়িতে আগুন জ্বলতে দেখে খুনি নিশ্চিন্ত হয়েছে যে সুন্দর বেঁচে নেই। ওই রাস্তা থেকে পড়ে গিয়ে বেঁচে যাওয়াটা আদৌ স্বাভাবিক ঘটনা নয়। লাক, স্রেফ কপালের জোরে বেঁচে গেছে ছেলেটা। কিন্তু ওকে কে খুন করবে? দীর্ঘকাল ও এখানে ছিল না। ফলে কারোর সঙ্গে শত্রুতাও তৈরি হয়নি। ওকে সরিয়ে দিলে কার লাভ হবে? মাথামুন্ডু ভেবে পাচ্ছিলেন না তিনি। হঠাৎ লীলার কথা মনে এলো। লীলা তার হোটেলের একজন কর্মচারী মাত্র। হ্যাঁ, সে যথেষ্ট সুন্দরী। সুন্দর আকর্ষণ বোধ করতেই পারে। কিন্তু অসম স্ট্যাটাসের মেয়ের জন্য পাগলামি বরদাস্ত করা যায় না। আর এই ব্যাপারটা আর কারো অপছন্দের হতেও পারে। লীলার প্রতি আসক্ত অন্য কেউ ক্ষিপ্ত হতে পারে। এই লীলার চাকরির জন্য সুপারিশ করেছে রামচন্দ্র বণিক। রামচন্দ্র কি চাইবে সুন্দরের সঙ্গে লীলা জড়িয়ে যাক? কিন্তু যেই করুক, নিজে করেনি। ভাড়াটে লোক দিয়ে করিয়েছে। এই শহরে ভাড়াটে খুনি পেতে অসুবিধা হয়নি। দুর্যোধন মিত্র ক্রমশ এই সিদ্ধান্তে এলেন। লীলার কারণেই সুন্দরকে খুন করার চেষ্টা করা হয়েছিল। সমতলের নার্সিংহোমেও যে সেই চেষ্টা হবে না তা কে বলতে পারে। তিনি পকেট থেকে মোবাইল বের করে ভার্গবকে ধরলেন। কোথায় তোমরা?
এইমাত্র পৌঁছে গিয়েছি। ডাক্তাররা সুন্দরের দায়িত্ব নিয়েছেন। ভার্গব বললেন। ওর কন্ডিশন ডিটোরিয়েট করেনি তো? না স্যার। বেশ, আপনি এখনই জেলার এসপির সঙ্গে যোগাযোগ করুন। ওকে আমার পরিচয় দিয়ে বলুন সুন্দরের নিরাপত্তার ব্যবস্থা করতে। ওকে যারা খাদে ফেলে দিয়েছে তারা নার্সিংহোমেও হামলা করতে পারে। দুর্যোধন মিত্র নির্দেশ দিলেন। লাইন কেটে দিয়ে গ্লাসে চুমুক দিলেন তিনি। একবার ভাবলেন দিল্লিতে ফোন করে ব্যাপারটা জানাবেন কিনা। এত বড় ঘটনা না জানালে কৃষ্ণা অপমানিত বোধ করতেই পারে। যদিও সুন্দর সম্পর্কে কৃষ্ণার কোনো আগ্রহই নেই। সৎ ছেলের ব্যাপারে কৃষ্ণা রীতিমতো উদাসীন। তবু স্ত্রীর মোবাইল নাম্বারটা বের করতে যেতেই দুর্যোধনের হাতের যন্ত্র বেজে উঠল। তিনি জানান দিতে ওসির গলা শুনতে পেলেন। স্যার, আপনাকে বিরক্ত করছি। বলুন। একটু আগে পিলখানার পাশের রাস্তায় একটা ডেড বডি পাওয়া গেছে। কেউ সরাসরি গুলি করেছিল ওকে। ওসি বললেন। তা আমি কি করতে পারি? না না, আমরা যাকে খুঁজব ভেবেছিলাম, একজন ড্রাইভার যে তোতলা, এই লোকটি ঠিক তাই। ওসি বললেন। মানে? সোজা হয়ে বসলেন দুর্যোধন। লোকটা সমতলের। ৩ দশেক আগে এখানে এসে ঘর ভাড়া নিয়েছিল। কথা বলতে গেলে একটু তোতলায়। ওর সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। আমার মনে হচ্ছে প্রমাণ লোপ করতে ওকে খুন করা হয়েছে। ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে বলে আপনাকে জানালাম। ওসি বললেন। রাখছি। অন্যমনস্ক হয়ে গেলেন দুর্যোধন মিত্র। তাহলে এই শহরে তার ছেলের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করার শক্তি এবং সামর্থ্য কারো কারো আছে। ব্যাপারটা তিনি ভাবতেই পারছেন না। যারা এটা করছে তারা তো পরোক্ষ তাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। এত সাহস হলো কার? যার মুখ মনে হলো সে আর যাই করুক, সুন্দরকে খুন করার কথা ভাববে না। সুন্দর যখন ছোট তখন থেকে ওকে খুব পছন্দ করত রামবাবু। তাহলে কি এত সাহসী হলো? দুর্যোধন মিত্র সিদ্ধান্ত নিলেন ব্যাপারটা স্রেফ দুর্ঘটনা। পাহাড়ের রাস্তায় এরকম প্রায় ঘটে থাকে। বাদিক দিয়ে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগায় ডান দিকের গাড়ি খাদে পড়ে গেছে বহুবার। দ্বিতীয় কোনো গাড়ি না থাকা সত্ত্বেও স্টিয়ারিং নিয়ন্ত্রণ না রাখতে পারায় গাড়ি খাদে পড়েছে। দুর্ঘটনার পর নিজে থানায় যেতে ভয় পেয়েছিল বলে ড্রাইভার ফোনে পুলিশকে গাড়ির নাম্বারটা দিয়েছে। দুর্ঘটনা হলে এই অবধি স্বাভাবিক ছিল, কিন্তু পুলিশ জানাচ্ছে সেই তোতলা ড্রাইভারকে একটু আগে খুন করা হয়েছে। এরপরে তো আর অ্যাক্সিডেন্ট বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লোকটাকে যে ব্যবহার করেছিল সে কোনো ঝুঁকি নিতে চায়নি। আসল খুনি কি জেনে গিয়েছিল পুলিশ একজন তোতলা ড্রাইভারকে খোঁজ করছে? কি করে জানলো? সন্ধ্যের পরে যে কথা হয়েছিল খাদের পাশে দাঁড়িয়ে, তা জানতে পারল কি করে? অস্বস্তি বেড়ে গেল দুর্যোধন মিত্রের। এই সময় মোবাইল বেজে উঠল। বিরক্ত হয়ে সেটা তুলতেই সোজা হয়ে বসলেন দুর্যোধন মিত্র। কৃষ্ণা ফোন করেছেন। কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে তিনি কথা বললেন। হ্যালো। গুড ইভিনিং। কৃষ্ণার গলায় খুশি। গুড ইভিনিং। কোথায় আছো? বাড়িতে, সুইমিং পুলের পাশে। আই এম মিসিং ইউ। আমিও। তাহলে কালই চলে এসো। কাল? মাথা নাড়লেন দুর্যোধন। কাল যাওয়া হবে না। হাসলেন কৃষ্ণা। দুর্যোধন জিজ্ঞাসা করলেন, হাসির কি হলো? তুমি নাকি আমাকে মিস করছো, অথচ তোমার কাছে ওই কাজগুলো আমার চেয়ে অনেক মূল্যবান। যাকগে, আমি কিন্তু কালই চলে যেতে পারি। সে কি, তোমার এক্সিবিশন? 2 দিন না থাকলে কোনো অসুবিধা হবে না। ও। চিন্তায় পড়লেন দুর্যোধন। চটজলদি বললেন, আমাকে কয়েকদিন, ধরো 3 দিন খুব ছোটাছুটি করতে হবে। তুমি এলে সঙ্গ দিতে পারবো না। 3 দিন পরে আমি নিজেই দিল্লিতে যাব বলে ঠিক করেছি। তখন 7 দিন কমপ্লিট রেস্টে থাকবো। নো কাজ। বিশ্বাস করতে পারি? শিওর। আর কি খবর বলো? ব্যাস, চলছে। গলার স্বর স্বাভাবিক রাখতে পারল দুর্যোধন। তোমার ছেলে? থমকে গেলেন দুর্যোধন।
এই প্রশ্ন কেন করছিস এই প্রশ্ন কেন করছে কৃষ্ণা? ছেলের কথা কখনো জানতে চেয়েছে বলে মনে পড়ছে না। এমনি ভালো ছিল, তবে আজ সন্ধেবেলায় একটা ছোট অ্যাক্সিডেন্ট করেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালালে মাঝে মাঝে এমন হয়, স্পেশালি যদি কেউ ড্রাঙ্ক হয়ে ড্রাইভ করে। না না, সুন্দর সে সময় ড্রিঙ্ক না করা অবস্থায় ছিল। তুমি ভালো বুঝবে, এটা তোমার প্রবলেম। আচ্ছা, বাই। আলো নিভে যাওয়া মোবাইলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থামলেন দুর্যোধন মিত্র। কৃষ্ণা মিথ্যে বলেনি, সত্যি তো এটা তার প্রবলেম। আর এই প্রবলেমটা দিনকে দিন আরো জটিল হয়ে উঠছে। এক্স-রে রিপোর্ট দেখে নার্সিংহোমের ডাক্তাররা অবাক হয়ে গেলেন। যে ছেলেটা গাড়িতে বসা অবস্থায় পাহাড়ি রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়তে পড়তে ছিটকে বেরিয়ে পাথরের খাঁচায় আটকে গিয়েছিল, তার শরীরের বিভিন্ন জায়গার চামড়া থেতলে এবং কেটে রক্ত বের হওয়া ছাড়া হাড়গোড় ভাঙেনি। বাঁ হাতের কনুইয়ের হাড়ে একটা চির দেখা গেছে বটে, কিন্তু সেটা তেমন মারাত্মক নয়। মাথায় বেশ চোট পেয়েছিল, কিন্তু স্ক্যান করে দেখা গেল ভেতরে রক্ত জমে যায়নি। তবে গতরাতে তাকে নার্সিংহোমে নিয়ে আসার সময় যে স্বাভাবিক কথাবার্তা বলছিল, তা ঘুমের ওষুধ খেয়ে পরের দিন ঘুম ভাঙার পর আর বলছে না। চোখও ঘোলাটে। ৩ বার জিজ্ঞাসা করলে একটা দুটো শব্দ জানান দিচ্ছে। ডাক্তাররা আলোচনায় বসে সিদ্ধান্ত নিলেন সুন্দরকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো উচিত। এখন অর্থোপেডিক সমস্যার বদলে নিউরোলজিক্যাল সমস্যাই প্রবল হয়ে উঠেছে। মিস্টার ভার্গবকে অভিমত জানিয়ে দেওয়া হলো। মিস্টার ভার্গব দুর্যোধন মিত্রর সঙ্গে যোগাযোগ করলেন। সব শুনে দুর্যোধন মিত্র বললেন, আপনি ওকে কলকাতায় নয়, দিল্লিতে নিয়ে যান। ওকে আজই ইনস্টিটিউট অব নিউরোলজিক্যাল মেডিসিনে ভর্তি করে দিন। আমি চাই না আপনি হিলটপ ছেড়ে বেশি দিন বাইরে থাকুন। আপনি যদি কাল এখানে ফিরে আসেন, তাহলে পরশু আমি দিল্লিতে যাব। ওকে স্যার, কিন্তু মনিটরিংয়ের জন্য একজনকে তো দিল্লিতে থাকতে হবে। আপনার পক্ষে সেটা সম্ভব হবে কি? আমাকে চিন্তা করতে দিন। দুর্যোধন মিত্র লাইন কেটে দিলেন। দুপুরের ফ্লাইটে মিস্টার ভার্গব স্ট্রেচারে শুইয়ে সুন্দরকে দিল্লিতে নিয়ে গেলেন। ডাক্তার ওকে হাঁটাতে নিষেধ করেছেন। সুন্দরের কথায় ইতিমধ্যে দুর্যোধন মিত্র হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ায় ভর্তি হওয়া মাত্র চিকিৎসা শুরু হয়ে গেল। সমস্ত ব্যাপার রিপোর্ট করল মিস্টার ভার্গব দুর্যোধন মিত্রকে। কথা হলো, মিস্টার ভার্গব কাল দুপুরে ফ্লাইটে ফিরে যাবেন। বিকেল ৬টায় সব কর্তব্য শেষ করে মিস্টার ভার্গব সেন্ট্রাল হোটেলে চেক ইন করলেন। হোটেলটা এয়ারপোর্ট থেকে বেশি দূরে না হওয়ায় ফিরতে সুবিধা হবে। চাবি নেওয়ার সময় লক্ষ্য করলেন হোটেলের এক্সিবিশন হলে ছবির প্রদর্শনী চলছে। ঘরে গিয়ে স্নান করে পোশাক বদলে স্রেফ সময় কাটানোর জন্য মিস্টার ভার্গব লিফটে চেপে নিচে নেমে এলেন। প্রদর্শনী কক্ষে গিয়ে দেখলেন ভালোই ভিড় হয়েছে। আধুনিক চিত্রকলা দেখার অভ্যেস তার নেই, কিন্তু রঙের আধিক্য থাকাতে দেখতে ভালো লাগছিল। ঘুরি ঘুরি দেখছিলেন তিনি। হঠাৎ চোখ পড়ল দুজন মহিলার উপর। একজন অন্যজনকে ছবির বিষয় বোঝাচ্ছেন। যাকে বোঝানো হচ্ছিল তাকে চিনতে অসুবিধে হলো না। দ্রুত এগিয়ে গিয়ে মিস্টার ভার্গব বললেন, গুড ইভিনিং ম্যাম। কৃষ্ণ মুখ ফিরিয়ে মিস্টার ভার্গবকে দেখে বেশ অবাক হলেন। আপনি আপনি দিল্লিতে এসেছেন জানতাম না তো। এক লহমায় মিস্টার ভার্গব বুঝতে পারলেন আলাপ করতে আসা ঠিক হয়নি। সুন্দর দুর্যোধন মিত্রের ছেলে, তার স্ত্রীর নয়। কোনোদিন আলোচনা হয়নি, প্রসঙ্গও ওঠেনি। কিন্তু নিজের বাড়ি থাকতে সুন্দরকে যখন হোটেলের ঘরে থাকতে হয়, তখন কোথাও যে বিরোধ আছে তা বুঝতে অসুবিধে হয় না। কৃষ্ণা তার দিকে তাকিয়ে আছেন। মিস্টার ভার্গব ঠিক করলেন সত্যি কথাই বলবেন। সংক্ষেপে ঘটনাটা জানালেন তিনি। ওয়াজ হি ড্রাঙ্ক? কৃষ্ণা নিচু গলায় জিজ্ঞাসা করলেন। সম্ভবত না, আমি গন্ধ পাইনি। ডাক্তাররাও কিছু বলেননি। দিল্লিতে নিয়ে আসার সিদ্ধান্ত কখন হলো? আজ সকাল 11টায়। স্যার পরশু এখানে আসছেন, আমি কাল চলে যাব। কেন? আমার হিলটপে থাকাটা বেশি জরুরি। এখানে যোগাযোগ রাখা ছাড়া আমার তো কিছু করার নেই। মিস্টার ভার্গব বললেন। ওয়েল মিস্টার ভার্গব, আমাকে যখন জানানো হয়নি অফিসিয়ালি ওকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে, তখন আপনাকে অনুরোধ, আপনি ভুলে যান আমার সঙ্গে এই দেখা হওয়ার কথা। হাসলেন কৃষ্ণা। মানে? বেশ অবাক হলেন মিস্টার ভার্গব। আপনি আমাকে ওর দিল্লিতে নিয়ে আসার খবর দিয়েছেন, এ কথা কাউকে বলবেন না। আপনার সঙ্গে আমার দেখাই হয়নি। ওকে? মাথা নাড়লেন মিস্টার ভার্গব।
তার মাথা কাজ করছিল না। কিন্তু অনুমান করলেন ম্যাডামের কথা অমান্য করলে ভয়ংকর বিপদে পড়ে যাবেন। রাত ৯টায় ওসির ফোন পেলেন দুর্যোধন মিত্র। এই সময় আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, কিন্তু বাধ্য হয়ে আপনার বক্তব্য বলুন। ভদ্রলোককে থামিয়ে দিলেন দুর্যোধন মিত্র। যে লোকটাকে আজ গুলি করা হয়েছে, সে যে তোতলা ছিল তা কয়েকজন ড্রাইভারের কাছ থেকে জানা গেছে। লোকটা একটা সুমো গাড়ি চালাতো। সুমোর মালিককে? সেটাই সমস্যা হয়েছে। গাড়িটার নাম্বার দার্জিলিং মোটর ভেহিকলসের। ওদের অফিস বন্ধ হয়ে গেল। আমাদের এক সহকর্মী খোঁজ নিয়ে জেনেছেন এই সুমোর মালিক একজন নেপালি। যে ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে গিয়ে জানা গেছে ওই নামের কোনো লোকের অস্তিত্ব নেই। অর্থাৎ একেবারে গোড়া থেকেই বেনামে গাড়িটাকে ব্যবহার করা হচ্ছে। ওসি বললেন। স্ট্রেঞ্জ। দুর্যোধন মিত্র চাপা গলায় বললেন। আর ওই গাড়িটাকে ব্যবহার করার পেছনে নিশ্চয়ই মতলব ছিল। গাড়ি ধরা পড়লেও মালিকের খোঁজ পাওয়া যাবে না। ড্রাইভার তোতলা। এই তথ্যটা আমরা না পেলে হয়তো ওকে মেরে ফেলা হতো না। ওসি বললেন। গাড়িটাকে পেয়েছেন? হ্যাঁ, আমরা থানায় নিয়ে এসেছি। দুর্যোধন মিত্র জিজ্ঞাসা করলেন। আপনি কি একা কথা বলছেন? হ্যাঁ, আমার ঘরে আর কেউ নেই। ঠিক আছে, আপনি আপনার থানার লোকদের বলুন যে লোকটা বেনামে সুমো গাড়িটাকে খাটাতো তার পরিচয় জানতে পেরেছেন। বলবেন লোকটা দার্জিলিংয়ে থাকে। কিন্তু স্যার, কথাটা বাইরে গেলে লোকটা সতর্ক হয়ে যাবে। কোন লোকটা? যার কথা আপনি বলছেন? আমি কারো কথা বলছি না। কিন্তু কথাটা প্রচারিত হলে খুনি ভয় পাবে। ভয় পেয়ে কিছু করে ফেললে আপনি ক্লু পাবেন। আর হ্যাঁ, দার্জিলিংয়ে গাড়িটা কোন গ্যারেজে রাখা হতো সেই খবর নিন। গ্যারেজের মালিকের সঙ্গে গাড়ির ব্যাপারে কে কথা বলতে যেত সেটা জানতে পারবেন। দুর্যোধন মিত্র ফোন রাখলেন। ছেলেটাকে বাঁচাতে হবে, বিড়বিড় করে বললেন দুর্যোধন মিত্র। ইদানিং সে রীতিমতো অবাধ্য হয়ে উঠলেও ওকে এভাবে মরতে দিতে তিনি রাজি নন। ওকে পুত্র হিসেবে অবশ্যই তিনি স্নেহ করেন, না হলে ওর কাজকর্ম তিনি মেনে নিতে পারতেন না। কিন্তু স্নেহের একটা সীমা তিনি রেখেছেন। সুন্দর এখনো সেই সীমা অতিক্রম করেনি। তাছাড়া যে লোকটি সুন্দরকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল তার লক্ষ্য তো তিনি। সুন্দরের মৃত্যু দিয়ে যে তার উপর আঘাত করতে চেয়েছে, সুন্দরকে বাঁচিয়ে তুললে সেই লোকটিকে নিজের জীব গিলতে হবে। ওই লোকটির হদিস পাওয়ার জন্যে সুন্দরের বেঁচে থাকা দরকার। ফোন বাজল। তার ব্যক্তিগত নাম্বার বেশি মানুষ জানে না। মোবাইল তুলে দিল্লির নাম্বার দেখলেন তিনি। অচেনা। ফোনটা কৃষ্ণার হতে পারে। ইদানিং ওর শখ হয়েছে নতুন নতুন নাম্বার থেকে ফোন করা। অন্তত ১ ডজন সেলফোন কিনে ফেলেছে কৃষ্ণা। ইচ্ছে করেই ফোনটা অন করলেন না দুর্যোধন। বেজে বেজে থেমে গেল। হঠাৎ মনে হলো সুন্দর যেখানে আছে সেখান থেকে ফোনটা কেউ করেনি তো। তারপরেই মাথা নাড়লেন। না, ওরা তো ভার্গবকেই যা জানাবার তা জানাবে। তার ব্যক্তিগত নাম্বার ওদের জানার কথা নয়। আবার ফোন বাজল। সেলফোন তুলতেই কৃষ্ণার নাম্বার, যা তার পরিচিত তা দেখতে পেয়ে বোতাম টিপে হ্যালো বললেন। এইমাত্র তুমি ফোনটা ধরলে না কেন? কৃষ্ণার গলায় উত্তাপ। মাই গড, ওটা তোমার ফোন ছিল? নাম্বারটা আগে কখনো দেখিনি। বাজে কথা বলো না। তোমার পার্সোনাল নাম্বার দিল্লিতে আমি ছাড়া আর কি জানবে? কেমন আছো? আমি যেমন থাকি। মানে? চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো সমস্যা। আমি সাঁতরাচ্ছি। তুমি? আমি? ওহ, আজ একটা এক্সিবিশন থেকে ছবি কিনেছি। তুমি অম্বিকা গুপ্তার নাম শুনেছ তো? না, কে উনি? ওহ মাই গড! তুমি কোথায় আছো? অম্বিকা এখন ভারতবর্ষের ওয়ান অফ দ্য টপ ফিমেল পেইন্টার। ছবিটা দেখলে তুমি খুব খুশি হবে। কৃষ্ণা বললেন। গিয়ে দেখব। তুমি কবে আসছো? পরশু। দুর্যোধন মিত্র জিজ্ঞাসা করলেন। আমি কি চেক পাঠাবো? কি জন্যে? তোমাকে ছবির দাম তো দিতে হবে। 10% ডাউন করেছি।
বাকিটা পরের দিকে দিতে হবে। কত জানো? দুর্যোধন চুপ করে থেকে বললেন, তোমার মন যা পেলে খুশি হয় তার দাম তো টাকা দিয়ে হিসেব করা যাবে না। আহ, চুপ করো। 11 লাখ বলেছিল অম্বিকা। আমি 10-এ রাজি করিয়েছি। গুড। আমি দিল্লিতে পৌঁছেই চেক দিয়ে দেব। তোমাকে কিরকম অন্যমনস্ক লাগছে। কি হয়েছে? কৃষ্ণা জানতে চাইল। আজ সারাদিন ধরে প্রচুর কাজ করেছি। কেউ কথা বলেনি। কি করে বলবে? দুর্যোধন মিত্রের চাটুকাররা প্রশংসা ছাড়া কিছু জানে না। কৃষ্ণা খুব গাঢ় গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? এবার দুর্যোধন মিত্র বললেন, ব্যাপারটা ভুল বলনি। সুন্দরকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তা থেকে ওর গাড়ি খাদে পড়ে যায়, যেটা আমার কাছে অবিশ্বাস্য। 8 প্যাক মদ গিলেও ওর মতো দক্ষ ড্রাইভার এই ভুল করতে পারে না। ও গড! এখন কেমন আছে ও? তুমি বলেছিলে মাইনর অ্যাক্সিডেন্ট। ওকে রেস্কিউ করে আনার পরেও সেন্স ছিল, কথাও বলছিল। তখন বুঝলাম আরেকটা গাড়ি ইচ্ছে করে ধাক্কা মেরেছে ওর গাড়িটাকে, তার জন্য অ্যাক্সিডেন্ট। অবশ্য অ্যাক্সিডেন্ট না বলে খুন করার চেষ্টা বলাই উচিত। কিন্তু লোকে জানতো অ্যাক্সিডেন্ট। যে করিয়েছে সে ভাবতে পারেনি সুন্দর বেঁচে যাবে। পড়ে গিয়ে মরে গেলে অ্যাক্সিডেন্ট ভাবা ছাড়া অন্য সন্দেহ করা যেত না। দুর্যোধন মিত্র বললেন, কে খুন করতে চেয়েছিল? হাসলেন দুর্যোধন মিত্র প্রশ্নটা শুনে। যে খুন করাতে চেয়েছে সে অত্যন্ত বুদ্ধিমান। এখন কেমন আছে সুন্দর? ভালো নয়। হঠাৎ ওর অবস্থার অবনতি হয়, কথাও বন্ধ হয়ে যায়। তাই ওকে দিল্লিতে পাঠিয়েছি। চিকিৎসা শুরু হয়ে গেছে, ভার্গব সঙ্গে গিয়েছে। এত সব ঘটে গেল, ওকে দিল্লিতে আনা হলো, অথচ তুমি আমাকে অন্ধকারে রেখে দিলে। আমি কেউ নই। না না ডার্লিং, ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে মাথা কাজ করেনি। তাছাড়া তুমি একা থাকো, সমস্যায় ফেলতে চাইনি। আর আমাদেরও তো কিছু করার নেই। যা করার ডাক্তাররাই করছেন। আমি ভার্গবকে বলেছি কাল ফিরে আসতে। একটু থেমে কৃষ্ণা বললেন, ভার্গবকে আজ আমি দেখেছি। ও, কোথায়? হোটেলের এক্সিবিশন রুমে। ওখানে কি করছিল সে? বোধহয় পেইন্টিং দেখতে এসেছিল। ও কিছু বলেনি তোমাকে? আমাকে দূর থেকে দেখে এমনভাবে সরে গেল যে আমি কথা বলার সুযোগ পাইনি। তুমি আসার আগে যদি কোনো প্রয়োজন হয় প্লিজ জানিও। গুড নাইট। একটু ভাবলেন দুর্যোধন মিত্র। ভার্গবকে তিনি বলেননি। কৃষ্ণাকে দেখলে কথা না বলে সরে যেতে হবে। কৃষ্ণার কথা তার মাথায় না থাকায় ভার্গবকে কিছুই বলা হয়নি। কিন্তু লোকটা এক্সিবিশনে গেল কেন? পেইন্টিং দেখতে পছন্দ করে বলে তো তিনি শোনেননি। তাছাড়া কৃষ্ণাকে সে দেখতে পেয়েছে একথা ভার্গব তাকে টেলিফোনে বলেনি। অদ্ভুত। সকালে অফিসে যাওয়া মাত্র রিসেপশনিস্ট জানালো রামচন্দ্র বণিক দেখা করতে এসেছেন। টেলিফোন না করে দেখা করতে কেউ এলে বিরক্ত হন দুর্যোধন। কিন্তু আজ হলেন না। রামচন্দ্র ঘরে ঢুকলেন নক করে। হেসে বললেন, আমি জানি আমার উচিত ছিল টেলিফোন করে আসা, কিন্তু খবরটা পেয়ে। বসতে পারি? অবশ্যই। কি খবর? চেয়ারে বসে রামচন্দ্র বললেন, পুলিশ খুব বাড়াবাড়ি করছে। শহরের প্রায় সব ড্রাইভারকে থানায় ডেকে নিয়ে গিয়ে জেরার সময় অত্যাচার করছে। আমরা চাই সুন্দরকে যদি খুন করার চেষ্টা হয় তাহলে খুনি শাস্তি পাক। একজন ড্রাইভারকে তো মৃত অবস্থায় পাওয়াও গেছে। সেই যে খুনি তাতে সন্দেহ নেই। তাহলে অন্যান্যদের হ্যারাস করা হচ্ছে কেন? দুর্যোধন মিত্র তাকালেন। কি আশ্চর্য! তুমি এই অঞ্চলের ক্ষমতাবান এমপি। ফোন তুলে নর্থ বেঙ্গলের আইজিকে বললে 1 সেকেন্ডে সমস্যার সমাধান হয়ে যাবে। ওসি ক্ষমা চাইতে ছুটে যাবে তোমার কাছে। তা না করে তুমি আমার কাছে এলে। আপনি নিশ্চয়ই জানেন প্রধানমন্ত্রী চান না কোনো মন্ত্রী বা এমপি প্রশাসনের কাজে হস্তক্ষেপ করুক। আমি পুলিশকে ফোন করলেই মিডিয়া সেটা ফলাও করে প্রচার করবে। আপনি টিভি দেখেন? খুব কম। কাল দেখেছেন? না। সুন্দরের অ্যাক্সিডেন্ট নিয়ে টিভির চ্যানেলগুলো হইচই আরম্ভ করেছে। দুর্ঘটনা নয়, খুন।
ক্যাপশন দিয়ে তারা অনুষ্ঠান চালাচ্ছে। ফলে প্রশাসন খুব তৎপর হয়ে উঠেছে। এই অবস্থায় আমি যদি ফোন করে বলি শহরের ড্রাইভারদের হ্যারাস করা চলবে না, তাহলে ওদের ক্যাপশন হবে এমপি খুনিকে আড়াল করতে চাইছেন। কিন্তু এটা বললে সমস্ত ড্রাইভার ধর্মঘট শুরু করবে। কিন্তু আপনি যদি পুলিশকে বলেন, তাহলে কেউ বলতে পারবে না যে বাবা হয়ে ছেলের খুনিকে আড়াল করতে চাইছেন। ধর্মঘটও এড়ানো যাবে। তুমি পুলিশকে ফোন করলে মিডিয়া জানবে কি করে? হাসলো রামচন্দ্র। পুলিশই নিঃশব্দে জানিয়ে দেবে। ওরা তো আমাকে ফাঁসাতে চায়। ঠিক আছে, ভেবে দেখি। সুন্দর নাকি স্টেটমেন্ট দিয়েছে, আরেকটা গাড়ি এসে জেনে শুনে তার গাড়িতে এত জোরে ধাক্কা দেয় যে সে ব্যালেন্স রাখতে পারেনি। তার মানে এটা খুন। আপনি কি কাউকে সন্দেহ করছেন? তোতলা ড্রাইভার বেঁচে থাকলে এতদিনে জানা যেত। দুর্যোধন জিজ্ঞাসা করলেন, তোমার কি কাউকে সন্দেহ হয়? আপনার সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত, কিন্তু তাদের কারো সাহস হবে বলে মনে হয় না। আমি কাল থেকে অন্য কথা ভাবছি। কি সেটা? ওই সুমো গাড়ির মালিকের নাম ঠিকানা কি পুলিশ বের করেছে? বেসরকারিভাবে জানা গেছে দার্জিলিংয়ের গাড়ি, মালিক একজন নেপালি। লোকটার নাম কি? কোথায় থাকে? যে নামে রেজিস্ট্রি করা হয়েছিল সেই নামের কেউ ওই ঠিকানায় থাকে না। খুনি নিশ্চয়ই কথাটা জানতো। জানতো বলেই গাড়িটা ব্যবহার করেছে। কিন্তু লোকটা দার্জিলিংয়ে থাকে। আমার মনের সন্দেহটা তীব্র হচ্ছে। দুর্যোধন তাকালেন রামচন্দ্রের দিকে। কিছু মনে করবেন না, এটা আমার নিছক অনুমান। সত্যি নাও হতে পারে। কিন্তু আইন বলছে অপরাধী ধরা পড়ার আগে কেউ সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারবে না। এই আমি। এমনকি আপনাকেও সন্দেহ করা উচিত। যা বলতে চাইছো তা বলো। আপনি নিশ্চয়ই শুনেছেন হিলটপ হোটেলের রিসেপশনিস্ট লীলার সঙ্গে সুন্দরের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছিল। এ নিয়ে হোটেলের কর্মচারীরা হাসাহাসি করত। সেই লীলা ছুটি নিয়ে গেল দার্জিলিংয়ে। বোধহয় গিয়ে বাবা মাকে বলেছে সুন্দরের কথা, আপনার কথা। অমন সুন্দরী মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তারা। সুন্দর তো তাদের কাছে আকাশের চাঁদ। সে আপনার একমাত্র পুত্র। আপনার পরে সেই বিশাল সম্পত্তির মালিক হবে। আহ্লাদে ওরা আটখানা হবেই। রামচন্দ্র বললেন, এসবের সঙ্গে খুনের সম্পর্ক কোথায়? আছে। খবরটা চাপা থাকেনি। তার উপর সুন্দর ছুটে গিয়ে প্লেনের টিকিট কেটে লীলা এবং তার বাবাকে কলকাতায় পাঠিয়েছে চিকিৎসার জন্যে। আপনি ভেবে দেখুন, লীলার মতো সুন্দরী মেয়ের এই বয়স পর্যন্ত কোনো প্রেমিক ছিল না। এ কি হতে পারে? সুন্দরকে পেয়ে লীলা সেই প্রেমিককে নিশ্চয়ই প্রত্যাখ্যান করেছে। দার্জিলিংয়ের একটা সাদামাটা যুবকের পক্ষে সুন্দরের সঙ্গে প্রতিদ্বন্দ্বায় দাঁড়ানো অসম্ভব। আহত প্রেমিক অনেক সময় সাপের চেয়েও ভয়ঙ্কর হয়। সেই ওই তোতলা লোকটাকে ভাড়া করেছিল বলে আমার ধারণা। ছেলেটার নাম কি? এখনো জানতে পারিনি। লোক লাগিয়েছি। খুব তাড়াতাড়ি জানতে পারবো। লীলার মতো সুন্দরীর যে প্রেমিক ছিল তাকে তো দার্জিলিংয়ের পাবলিকের চেনার কথা। তাহলে তোমার মনে হয় এ ব্যাপারে লীলার কোনো ভূমিকা নেই? না, সোনার ডিম দেয় যে হাঁস তাকে কেউ মেরে ফেলে না। রামচন্দ্র বললেন, ওসিকে যদি একবার টেলিফোন করেন। ঠিক তখনই ইন্টারকমে শব্দ হলো। রিসিভার তুলতে দুর্যোধন মিত্র শুনলেন, স্যার, লোকাল থানার ওসি কথা বলতে চাইছেন। দুর্যোধন মিত্র বললেন, দাও। লাইন অন করে দুর্যোধন মিত্র বললেন, গুড মর্নিং অফিসার। গুড মর্নিং স্যার, কিন্তু আমার পক্ষে বোধহয় দিনটা ভালো যাবে না। কেন? যে তোতলা ড্রাইভারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সে মরার আগে 24 ঘন্টায় কার কার সঙ্গে দেখা হয়েছিল তার একটা লিস্ট বানাতে বলেছিলাম আমার ইসাইকে। ওসি বললেন, ইন্টারেস্টিং। 5 জনের নাম পেয়েছি। দার্জিলিংয়ের 2 জন, এখানে 3 জন। ওসি বললেন, ড্রাইভারটি সেই ঘটনার পর এখানে এসেই আবার ফিরে যায় দার্জিলিংয়ে। সেখানে গিয়ে ওই 2 জনের সঙ্গে দেখা করে, কিন্তু দুর্ঘটনার কথা জানায়নি। সে টাকা ধার চেয়েছিল। বলেছিল 24 ঘন্টা পরে সে অনেক টাকা পাবে, তখন শোধ করে দেবে। ওই 2 জন টাকা ধার দিতে রাজি না হয় সে এখানে ফিরে আসে। তারপর তো খুনি হয়ে যায়।
ওসি বললেন, খুব ভালো প্রোগ্রেস। কিন্তু অফিসার, এসব তো আপনার সরকারি তদন্তের কথা। আপনি আমাকে জানাচ্ছেন কেন? দুর্যোধন মিত্র জিজ্ঞাসা করলেন। তার পেছনে কারণ আছে স্যার। ফোনে সব কথা বলতে চাই না। আজ কখন আপনার সঙ্গে দেখা করতে পারি? আমার সেক্রেটারি আপনাকে জানিয়ে দেবে। ওহো! একটা কথা, আপনি ঠকবাজের জন্যে গা উজাড় নাইবা করলেন। মানে? এখানকার সব ড্রাইভারদের থানায় ডেকে নিয়ে গিয়ে আপনার জুনিয়ররা হ্যারাস করছে। আমার মনে হয় এটা করার কোনো যুক্তি নেই। দুর্যোধন মিত্র বললেন, একটু আগে আমি অর্ডার দিয়েছি। আর কোনো ড্রাইভারকে ডাকা হবে না। থ্যাংক ইউ অফিসার। ফোন রেখে দিলেন দুর্যোধন মিত্র। তারপর রামচন্দ্রের দিকে তাকিয়ে বললেন, পুলিশের ড্রাইভারদের ডাকবে না। অনেক ধন্যবাদ। রামচন্দ্র উঠে দাঁড়ালেন। সুন্দরের চিকিৎসার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আপনার যদি আপত্তি না থাকে, তাহলে হেলথ মিনিস্টারকে বলবো, যাতে কোনো ত্রুটি না থাকে দেখার জন্যে। হাসলেন দুর্যোধন মিত্র। দরকার হলে অবশ্যই বলবো। ঘণ্টা দুয়েক খুব ব্যস্ত ছিলেন দুর্যোধন মিত্র। সেক্রেটারি এসে নেটে আসা মেলগুলো টেবিলের একপাশে দিলে তিনি বললেন, একটা কফি দিতে বলো, বেশ কড়া। ও হ্যাঁ, ওসি যদি ফোন করেন তাহলে বলবে লাঞ্চের পরে যেন আসেন। সেক্রেটারি ঘাড় নাড়ল, কিন্তু ইতস্তত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকল। কিছু বলবে? স্যার, কলকাতা থেকে লীলা দুবার ফোন করেছিল। লীলা? কে লীলা? স্যার, হিলটপের রিসেপশনিস্ট। ও হ্যাঁ, কি বলতে চাই সে? প্রথমবার ফোনে ছুটি এক্সটেনশন করতে অনুরোধ করেছিল। আমি বলেছি ভার্গব সাহেব এখন দিল্লিতে, তিনি ফিরে এসে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা। দ্বিতীয়বারে জুনিয়র মিত্রের খোঁজ করছিল। বলল ওর মোবাইলে পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে অফিসের নাম্বারে ফোন করেছে। তুমি কি বললে? বুঝতে পারলাম লীলা অ্যাক্সিডেন্টের খবরটা জানে না, তাই বলেছি উনি এখন দিল্লিতে আছেন, এখানে ফিরলে জানিয়ে দেব। শুনে খুব হতাশ হলো বলে মনে হচ্ছিল। ওকে, তুমি যেতে পারো। মেলগুলো দেখছিলেন, বেশিরভাগই ক্লায়েন্টদের চিঠি। কম্পিউটার থেকে বের করা প্রিন্ট আউটগুলোর উপর তিনি নোট দিলেন, কোন অফিসার কোনটা দেখবেন। তারপরের ভার্গবের মেল দেখতে পেলেন। ভার্গব জানিয়েছেন, সুন্দরের অবস্থা আগে থেকে ভালো বলছেন ডাক্তার, কিন্তু তার এখনো জ্ঞান ফেরেননি। তবু নির্দেশ মতো আজ দুপুরেই তিনি ফিরে আসছেন। দ্বিতীয়ত, আজ একটু আগে ম্যাডাম মিত্র তাকে ফোন করেছিলেন। সুন্দরের দেখাশোনার দায়িত্ব তিনি নিতে চাইছেন। স্যার যদি অনুমতি দেন, তাহলে এ ব্যাপারে ভার্গব ফোনে কথা বলতে চান। নিজের মোবাইলে ভার্গবের নাম্বার টিপলেন দুর্যোধন মিত্র। ইয়েস ভার্গব। স্যার, আই এম রিয়েলি সরি। কাল আপনাকে একটা কথা বলা হয়নি। ইনফ্যাক্ট আমাকে নিষেধ করা হয়েছিল যেন মুখ বন্ধ রাখি। কাল হোটেলের এক্সিবিশন হলে ম্যাডাম মিত্রের সঙ্গে দেখা হয়েছিল। তিনিই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজ যখন নিজে থেকেই সুন্দরের দায়িত্ব নিতে চাইলেন, তখন আমার মনে হলো ব্যাপারটা আপনাকে জানানো উচিত। আমি আবার বলছি, দুঃখিত। ভার্গবের গলা কাঁপছিল। ওয়েল ভার্গব, আমি আশা করব ব্যাপারটা আর রিপিট করবে না। না স্যার। কিন্তু না, তোমার আজ ফেরার দরকার নেই। ফিরব না স্যার? আজকে এবং আগামীকাল সকালে তুমিই ডাক্তারদের সঙ্গে কথা বলবে। আজ হাসপাতালের ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করে অনুরোধ করবে, যাতে সুন্দরের কেবিনের সামনে ২৪ ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা থাকে। ডাক্তার, নার্স এবং তুমি ছাড়া আর কেউ যেন সুন্দরের কাছে যেতে না পারে। তোমাদের কাছে যেন স্পেশাল আইডেন্টিটি কার্ড থাকে। সেই কার্ড ছাড়া ডাক্তার বা নার্সকে সিকিউরিটির লোক ভেতরে ঢুকতে দেবে না। কাল আমি দুপুরের ফ্লাইটে পৌঁছাবো। এয়ারপোর্টে আমার সঙ্গে দেখা করে ওই কার্ড আমাকে দিয়ে তুমি এখানকার ফ্লাইট ধরবে। আমার যাওয়া আর তোমার আসার মধ্যে যে কয়েক ঘন্টার ব্যবধান থাকছে, তাতে এখানে কোনো বিপ্লব হবে না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। কিন্তু ম্যাডাম, তুমি দেখছি আজকাল একটু কম বুঝতে পারছো। ওকে স্যার, আমি এখনই হাসপাতালে যাচ্ছি। মোবাইল বন্ধ করে রুমালে মুখ মুছলেন দুর্যোধন মিত্র। সাদা রুমালটায় আবছা দাগ পড়ল।